আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে ইতিহাসের ফাইনাল সাজেশনটা দিয়ে দিব। আজকের পর থেকে এই সাজেশন ফলো করে পড়বে এবং এই সাজেশন অনুযায়ী পরীক্ষার হলে প্রিপারেশন নিয়ে যাবে। ইনশাআল্লাহ তোমার পরীক্ষাতে এই প্লাসটা কনফার্ম থাকবে। আমাদের প্রত্যেকটা সাজেশনের টার্গেট একটাই, পরীক্ষা দিয়ে প্লাসটা কনফার্ম করা। আজকে আমি একটু অসুস্থ, প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, কিন্তু তোমাদের সাজেশনগুলো আপলোড করতে বেশি লেট হয়ে যাবে, কারণ রুটিনটা প্রকাশ পেয়ে গেছে, এখন সময় হাতে নেই। এখন যদি সাজেশনগুলো না দেই পরবর্তীতে অনেকটাই লেট হয়ে যাবে। এই জন্য অসুস্থ থাকার পরেও ভিডিওটা আসলে তৈরি করতে হচ্ছে। তো শর্টকাটে ছোট্ট করে সাজেশনটা শেষ করে দিব এবং লিখতে গিয়ে লেখাগুলো একটু বেঁকা হয়েছে, পরবর্তীতে হয়তো বা মুছে আবারও লিখতে পারতেন, কিন্তু প্রচন্ড অসুস্থ থাকার কারণে আসলে ওই সময়টা হয় নাই। তো আশা করি লেখাগুলোকে প্রাধান্য না দিয়ে আমাদের সাজেশনটাকে প্রাধান্য দিবে, যে এখান থেকে ভাইয়া যেরকম দিয়েছে ইনশাআল্লাহ এখান থেকে টোটালি প্রশ্ন আমি কমন পাবো। এবং সাজেশন হচ্ছে এই লেখাগুলো না, সাজেশন হচ্ছে আমি মুখে যেগুলো বলবো সেইগুলো, যেই চ্যাপ্টারগুলো পড়তে পারবো ওইগুলো। এখন তুমি প্রথম দেখা থেকে এখানে 15টা চ্যাপ্টার, বিশেষ করে ইতিহাসে এত পরিমাণ পড়া, এক একটা চ্যাপ্টার থেকে প্রচুর পড়া। এই পড়ার ভিতর থেকে আবার 15টা চ্যাপ্টার কমপ্লিট করতে গেলে আমাদের টোটালি অবস্থা যা ইচ্ছে তাই হয়ে যাবে। আমাদের প্রশ্ন আসবে পরীক্ষায় 11টা, অনেক চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে না। এখন 15টা অধ্যায় আমার পড়ার কোনো প্রয়োজন নাই, 8টা বা 9টা চ্যাপ্টারও যদি পড়ে যায় তারপরে আমার ইজিলি 7 থেকে 8টা প্রশ্ন কমন থাকবে। ওর ভিতর থেকে বেছে বুঝে যে 7টা ভালো লাগে সেই 7টার অ্যান্সার আমি করতে পারবো। এখন প্রাথমিকভাবে 15টা অধ্যায়ের ভিতর তুমি কিন্তু জানো না যে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, কোন চ্যাপ্টার থেকে আসবে না। প্রথমত আমি তোমাদেরকে এইটা শিওর করবো 2025 এর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোনগুলো। বেশি কথা না বলে প্রথমত তোমাদের অধ্যায় ভিত্তিক সাজেশনটা দিয়ে দিই। এখানে আমাদের টোটাল চ্যাপ্টার আছে হচ্ছে 15টা। সামরিক শাসন ও পরবর্তী ঘটনা প্রবাহ পর্যন্ত টোটাল চ্যাপ্টার আছে হচ্ছে 15টা চ্যাপ্টারের ভিতর 1 নাম্বার চ্যাপ্টার ইতিহাস পরিচিতি। এখানে তোমাকে চ্যাপ্টারগুলো সাজানোর আগে তোমাকে একটু কষ্ট করে মানে আমাদের 15টা চ্যাপ্টারকে আলাদা আলাদা পার্ট বাই পার্ট ভাগ করে নিতে হবে। কারণ কি, ইতিহাস রিলেটেড বা ইতিহাস সম্পর্কিত যে চ্যাপ্টারগুলো আছে এগুলো একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারে ইনক্লুডেড। এগুলোকে ভাগ করে নিলে সাজেশনটা তোমার কাছে একদম সহজ হয়ে যাবে। তখন আমার সাজেশন আর লাগবে না, তুমি নিজে সাজেশন তৈরি করে আরেকজনকে দিতে পারবে। ভাগ করবে কিভাবে? এখানে দেখো, প্রথম চ্যাপ্টারটা ইতিহাস পরিচিতি, ঠিক আছে। পরবর্তী চ্যাপ্টার বিশ্ব সভ্যতা, মিশর, সিন্ধু, গ্রিক, রোম। 3 নাম্বার চ্যাপ্টার প্রাচীন বাংলার জনপদ, প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস 326 থেকে 1204, প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। এখানে দেখো এই যে 1 নাম্বার থেকে 5 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত আমাদের প্রাচীন বাংলা যে ইতিহাস আছে সেই ইতিহাস রিলেটেড 1 থেকে 5 নাম্বার পর্যন্ত চ্যাপ্টার। 6 নাম্বারে দেখো এখানে আবার মধ্যযুগের প্রাচীন বাংলা সম্পর্কিত ওই 1 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত। 6 নাম্বার আবার মধ্যযুগের আমরা যাব না, আমরা দেখবো প্রাচীন বাংলা রিলেটেড বা প্রাচীন বাংলার ইতিহাস রিলেটেড কতগুলো চ্যাপ্টার আছে। 1 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত প্রাচীন বাংলার ইতিহাস রিলেটেড চ্যাপ্টার আছে, ঠিক আছে। এই 1 নাম্বার থেকে 5 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত এটা আলাদা একটা পার্ট। পরবর্তীতে এখানে মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস 1204 থেকে 1757, মধ্যযুগ সম্পর্কিত যে চ্যাপ্টারগুলো এগুলোকে আমরা একটু আলাদা করব। 6 নাম্বার অধ্যায় মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস 1204 থেকে 1757। পরবর্তীতে 7 নাম্বার মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস, ঠিক আছে। 8 নাম্বার অধ্যায়টা দেখো বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব। আবার 8 নাম্বার অধ্যায়টা চলে গেছে কি ইংরেজ শাসনামলে চলে গেছে, কিন্তু আমরা মধ্যযুগে এখানে 2টা অধ্যায় পাচ্ছি। এই 2টা অধ্যায় আলাদা একটা পার্ট। এবার আসি বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব। ইংরেজ শাসনামলে বাংলার প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন। ইংরেজ শাসনামলে বাংলার স্বাধিকার আন্দোলন। পরবর্তীতে ভাষা আন্দোলন চলে গেছে না। ইংরেজ শাসনামল সম্পর্কিত কয়টা চ্যাপ্টার আছে? এই 1টা 2টা 3টা, এই 3টা চ্যাপ্টার আবার ইংরেজ শাসনামল সম্পর্কিত, ঠিক আছে। পরবর্তীতে 11 নম্বর ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ। পরবর্তীতে 12 নম্বর সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন। 13 নম্বর 70-এর নির্বাচন এবং মুক্তিযুদ্ধ। এই 70-এর নির্বাচন, তারপরে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল, সামরিক শাসন ও পরবর্তী ঘটনা প্রবাহ, এই 3টা চ্যাপ্টার নিয়ে শেষে কথা বলছি। তার আগে সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন 1958 থেকে 1969 এবং ভাষা আন্দোলন এবং পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ, এই 2টা চ্যাপ্টার আবার একরকম। 11-12 একই রিলেটেড চ্যাপ্টার, ঠিক আছে। 12-র পরবর্তীতে 13 নম্বর অধ্যায় 70-এর নির্বাচন এবং মুক্তিযুদ্ধ, এর সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল 1972 থেকে 1975 এবং লাস্ট চ্যাপ্টার সামরিক শাসন ও পরবর্তী ঘটনা প্রবাহ। এই 3টা চ্যাপ্টার নিয়ে বর্তমান সময়ে সন্দেহাম মানে কি সন্দেহ প্রকাশ করা হচ্ছে। কারণ কি, বঙ্গবন্ধু রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলোকে অধ্যায় থেকে মাইনাস করে দেওয়া হচ্ছে। সেখানে আমাদের 24-এর গণঅভ্যুত্থানের চ্যাপ্টারগুলো ঢুকছে। যেহেতু অলরেডি তোমরা 2টা বছর অলরেডি এগুলো পড়ে ফেলেছো, সে কারণে এই চ্যাপ্টারগুলোকে এখন শেষ মুহূর্তে এসে বাদ দিতে পারছে না। কিন্তু এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে, ঠিক আছে। এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে। এখন আমরা আমাদের 15টা চ্যাপ্টারকে সুন্দরভাবে পার্ট বাই পার্ট ভাগ করে ফেলেছি।
তোমাদের এখানে করণীয়, যখনই তুমি এই পার্টটা পড়বে তখন এই পার্টের সবগুলো চ্যাপ্টার তোমাকে পড়তে হবে। তার কারণ হচ্ছে এই চ্যাপ্টারগুলো সবগুলোই একটার সাথে আরেকটা রিলেটেড। যখন তুমি এই পার্টটা পড়বে তখন তোমাকে সবগুলো চ্যাপ্টারই পড়তে হবে, কারণ কি এই পার্টের ভিতর একটা আরেকটার সাথে রিলেটেড আছে। এই জন্য পার্টগুলোকে আমরা ভাগ করে নিলাম। এখন সাজেশনটা তোমার কাছে একবারে সহজ। যখন আমি বলে দেবো এই পার্ট থেকে কয়টা প্রশ্ন আসবে, এটা থেকে কয়টা আসবে, এটা থেকে কয়টা আসবে, তখন সাজেশনটা তোমার কাছে একদমই সহজ হয়ে যাবে। 15টা চ্যাপ্টার প্রথম দেখাতে যতটা কঠিন লাগছিল আর এতটা কঠিন মনে হবে না, ঠিক আছে? 1 নম্বর থেকে 5 নম্বর অধ্যায় পর্যন্ত একটা পার্ট। এই পার্ট থেকে তোমরা প্রশ্ন কমন পাবে 4 সেট। 1 নম্বর থেকে 5 নম্বর অধ্যায় পর্যন্ত টোটালি 4 সেট প্রশ্ন কমন থাকবে। পরবর্তীতে 6 এবং 7 নম্বর অধ্যায় মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস এবং মধ্যযুগের বাংলার সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ইতিহাস, এখান থেকে প্রশ্ন কমন পাবে 2টা। পরবর্তীতে 8, 9, 10 এটা ইংরেজ শাসন সম্পর্কিত 3টা চ্যাপ্টার। এই 3টা চ্যাপ্টার থেকে প্রশ্ন কমন পাবে 2টা। কয়টা হলো? 4, 5, 6, 7, 8, ঠিক আছে? 11 নম্বর অধ্যায় ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ এবং 12 নম্বর সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন। এই 2টা চ্যাপ্টার থেকে প্রশ্ন কমন পাবে 2টা। কয়টা হলো? 4, 5, 6, 7, 8, 9, 10টা। আমাদের লাগবে কয়টা? 11টা। আর একটা প্রশ্ন, যদিও এগুলো ইম্পর্টেন্ট না, মানে এগুলো ইম্পর্টেন্ট না, তারপরেও একটা প্রশ্ন আসতে পারে, হয় 70-এর যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধ থেকে, নয়তোবা সামরিক শাসন ও পরবর্তী ঘটনা প্রবাহ, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে 75-এর পরবর্তী বা 75-এর পরবর্তী যে ঘটনা প্রবাহগুলো আছে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে এই 3টা অধ্যায় থেকে। কিন্তু এই 3টা অধ্যায় 2025-এর জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ না। তবে যদি প্রশ্ন আসে তাহলে একটা প্রশ্ন বেছে বুঝে দিবে, 3টা অধ্যায় মিলে বেছে বুঝে দিবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল এখান থেকে কোনো প্রশ্ন দিবে না। যদি দেয় 70-এর যে নির্বাচন বা মুক্তিযুদ্ধ এখান থেকে দিতে পারে, সামরিক শাসন ও পরবর্তী ঘটনার প্রভাব এখান থেকে দিতে পারে, ঠিক আছে? এই 3টা অধ্যায় মিলে একটা প্রশ্ন হবে, তবে এই 3টা অধ্যায় অতটা গুরুত্বপূর্ণ না। এখন আমরা জানি কোন পার্ট থেকে কয়টা প্রশ্ন হবে। 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, এই যে 11টা। এই টোটাল 11 সেট প্রশ্ন পরীক্ষায় আসতে চলেছে। এখন সাজেশনটা তোমার জন্য সহজ না। 15টা অধ্যায় পড়ার কোনো দরকার আছে? একদমই না। তুমি প্রথমত 13, 14, 15 লাস্টে 3টা অধ্যায় বাদ দিবে, মাইনাস। তুমি 13, 14, 15 লাস্টে 3টা অধ্যায় একেবারে টোটালি বাদ পড়বে না। তুমি প্রথমত মানে মাস্ট বি গুরুত্বপূর্ণ 1 থেকে 5 নম্বর অধ্যায় পর্যন্ত এগুলো তোমাকে পড়তে হবে। এখানে 1 থেকে 5 পড়লেই তোমার 4 সেট প্রশ্ন কমন থাকছে, ঠিক আছে? 1 থেকে 5 নম্বর অধ্যায় পর্যন্ত কনফার্ম তুমি পড়বে। 1 নম্বর অধ্যায় থেকে 5 নম্বর অধ্যায় পর্যন্ত 1, 2, 3, 4, 5 পড়বে। পরবর্তীতে 6 এবং 7 পড়বে, তারপরে 8 এবং 9। অর্থাৎ এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই 3টা পার্ট পড়ে গেলে তোমার এখান থেকে 4টা, 5টা, 6টা, 7টা, 8টা টোটালি 8 সেট প্রশ্ন কমন থাকবে। যদি আমার কাছে সাজেশন চাও যে ভাই আপনি আপনার মতো করে সাজেশন দেন, তাহলে আমার সাজেশন থাকলো হয় তোমরা এই পার্টটা পড়ে যাবে, নয়তোবা 1, 2, 3, 4, 5, 6, 7, 11, 12, নয়তোবা এই পার্টটা পড়বে। আমার সাজেশন যে হয় তোমরা এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, তারপর এই 3টা পার্ট 10 নম্বর অধ্যায় পর্যন্ত পড়ে যাবে, নয়তোবা আমার সাজেশন থাকলো 1 নম্বর থেকে 7 নম্বর অধ্যায় পর্যন্ত পড়ে 8, 9, 10 ইংরেজ শাসন আমলের যে পার্টটা, এই পার্টটা বাদ দিবে, পরবর্তীতে 11 এবং 12 নম্বর অধ্যায়টা পড়বে। তোমাদের এখানে 8টা প্রশ্ন কমন থাকছে, এরকম করে হয় এই পার্টটা পড়বে, নয়তোবা এই পার্টটা পড়বে। 8টা প্রশ্নের ভিতর তুমি যে কোনো 7টা প্রশ্নের অ্যান্সার তুমি করতে পারবে। তোমার কাছে সাজেশনটা একবারে সহজ হয়ে গেল না? তোমার এখন যেই পার্টটা ভালো লাগে সেই পার্টটা তুমি সুন্দর করে গুছিয়ে পড়ে যেতে পারো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের টোটাল সৃজনশীলের সাজেশন। এবার আসি আমরা এমসিকিউতে। এমসিকিউতে তোমার সাজেশনে একটাই, প্রথমত বোর্ড কোশ্চেন, তারপরে টপ 10 স্কুল। এমসিকিউতে এর উপরে আর অন্য কোন সাজেশন যদি কেউ চেষ্টা করে তাহলে বুঝবে সে তোমার প্রচন্ড পরিমাণে ক্ষতি করছে। সাজেশন এর উপরে নেই। এসএসসি পর্যায়ে প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা এমসিকিউ মূল বইয়ের বাইরে থেকে হবে। একটা মূল বই কারো যদি হাতে আয়ত্তে থাকে তার একটা প্রশ্ন মিস যাবে না, প্রত্যেকটা প্রশ্ন মূল বই থেকে হবে। প্রথম টার্গেট হবে প্রত্যেকটা চ্যাপ্টার আমি মূল বইটা সুন্দর করে রিডিং পড়বো। রিডিং পড়ার সময়, প্রথমবার রিডিং পড়ার সময় ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবো। পরবর্তীতে পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত আমি ওইগুলাই জাস্ট রিভাইজ দিতে থাকবো। 15 বার, 20 বার, 30 বার, 40 বার, পরীক্ষার আগ পর্যন্ত যেই কয়বার রিভাইজ দিতে পারি। রিভাইজ দিলে হবে কি, ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করলে হবে কি, তোমার সৃজনশীলে ক এবং খ নম্বর প্রশ্নের প্রিপারেশন এখান থেকে হয়ে যাচ্ছে। গ ঘয়ের জন্য অধ্যায় ভিত্তিক বা ইতিহাস রিলেটেড বা আমাদের সবগুলো আন্দোলন রিলেটেড যে জ্ঞানটা থাকা দরকার সেই জ্ঞানটাও আমার হয়ে যাচ্ছে। কারণ কি, ওই যে গল্প আকারে পড়তে গেলে ওইটা আমরা বুঝতে যাচ্ছি। অর্থাৎ একটা চ্যাপ্টার তুমি যখন রিডিং পড়বে, ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করে
করে পরবর্তীতে কয়েকবার করে রিভাইজ দিবে। ওইখানে তোমার সিকিউ প্লাস এমসিকিউ টোটালি সবগুলোর জন্য তোমার প্রিপারেশন হয়ে যাচ্ছে। এজন্য প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে আগে রিডিং করবে, ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে, পরবর্তীতে ওইগুলাই বারবার করে রিভাইজ দিতে থাকবে। রিভাইজ দিতে দিতে যখন দেখবে টোটালি মোটামুটি আয়ত্তে চলে আসছে বইটা, তখন তোমার কাজ হবে বোর্ড বইটাকে একটু স্কিপ করে বোর্ড কোশ্চেনের যে এমসিকিউ গুলো আছে ওইগুলোকে সলভ করবে, দেখে দেখে না দেখে সলভ করবে। একটা পরীক্ষার আগে নিজেকে একবার পরীক্ষায় বসিয়ে দেখবে যে একটা মডেল নিই তো দেখি তো কেমন পারছি। যদি দেখো যে না ভালো মতো পারছো, সেক্ষেত্রে বুঝবে পরীক্ষার হলেও তুমি ভালোভাবে অ্যান্সার করতে পারবে। যদি দেখো যে না প্রবলেম হচ্ছে, বুঝবে প্রিপারেশনে এখনো ঘাটতি আছে, আরেকবার ফেরত আসবে, আবারও 5 থেকে 6 বার মূল বইটা রিভাইজ দিয়ে পরবর্তীতে আরেকটা মডেল নিবে, বোর্ড কোশ্চেনের এমসিকিউ গুলো সলভ করবে। বোর্ড বইটা কমপ্লিট করার পর, বোর্ড কোশ্চেনের এমসিকিউ গুলো সলভ করার পর টপ 10 স্কুলের, আমাদের সেরা 10টা স্কুলের বাংলাদেশের যে এমসিকিউ গুলো থাকে এগুলো সলভ করবে। তোমার ইতিহাসের 30টা এমসিকিউ 30টাই কমন থাকবে, একটাও মিস হবে না। তবে মূল বই রেখে আগে বোর্ড কোশ্চেন বা টপ 10 স্কুলের যে অতিরিক্ত এমসিকিউ গুলো কমপ্লিট করার চেষ্টা করো না। মূল বইটা কমপ্লিট করার পর সময় থাকলে পরবর্তীতে ওইগুলো পড়বে। একটা এমসিকিউ মূল বইয়ের বাইরে থেকে হবে না, এই জন্য মূল বইটাকে রেখে অন্যান্য কিছু আমরা পড়বো না। প্রথম টার্গেট হবে মূল বইটা কমপ্লিট করবো, পরবর্তীতে সময় থাকলে অন্যান্য কিছু পড়বো। আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে আমাদের ইতিহাসের টোটাল সাজেশনটা। 1-2টা সাবজেক্ট এখনো বাকি আছে, আমরা খুব শীঘ্রই দ্রুত আপলোড করে ফেলবো। শুধুমাত্র সাজেশন না, এসএসসি 25 সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাবে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।